আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, গতকালকে রাতে আমার সঙ্গে একজন কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে। অ্যাকচুয়ালি তাকে আমি একটা মেসেজ করেছিলাম, দেখলেন সিঙ্গেল টিক হয়ে রয়েছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রি 2টোর সময় আমার কাছে ফোন এসছে, তুমি ঘুমিয়ে পড়েছো? না না, আপনার ফোনের জন্য জেগে আছি, বলুন। তো তার কাছ থেকে যা খবর পেলাম সেটাই আমি নোটিফিকেশনে আমি দিয়েছি, যে তারেক রহমান হচ্ছে শেষ কূটনৈতিক চাল। তাকে যে শর্তাবলী দিয়ে পাঠানো হয়েছে যে এই এই জিনিস আপনাকে করতে হবে, যদি না করেন তাহলে পরে আপনার তো মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছে, ভারতও বলেছে যে আপনার দেশে থাকার কোনো উপায় নেই। এখন সবে সবে তারেক রহমান সবে ফিরেছেন, তার প্রতি তারও সময় দেওয়া হচ্ছে, তার প্রতি নজর রাখা হচ্ছে তিনি কাজকর্মগুলো ঠিকঠাক করেন কিনা। আবারও তিনি ওই মাজারে আর এতে গিয়ে উনি জিয়ারত করছেন, সমস্ত এতে যত কবরস্থান আছে, দিন করিম বঙ্গবন্ধুর ওখানেও যাবেন বলে শোনা যাচ্ছে। তো ভারত অপেক্ষা করছে, তবে এর মধ্যে এই অপেক্ষার পর কি সিদ্ধান্ত হবে, অপেক্ষা শেষ হয়ে গেলে কি সিদ্ধান্ত হবে, এটি তো শেষ। এই প্রশ্ন আপনাদের মুখে মনে জাগবেই। সেই প্রশ্নের উত্তর আমি কালকে দেব, আজকে দেব না। আজকে আমি আপনাদের দেশের কয়েকটা খবর দিই, চমকপ্রদ খবর। সেটা হচ্ছে অজিত দোভালের এক হুমকিতে পাকিস্তান বাংলাদেশ ডিফেন্স ডিল যেটা হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত হয়ে গেল, মানে জলে চলে গেল। সেটা বলা হচ্ছে যে পরবর্তী নির্বাচিত সরকার এসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তার মানে অজিত দোভাল যে হুমকি দিয়েছেন, এমন চরম হুমকি দিয়েছেন যে ইউনূসের হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। ইউনূস সঙ্গে সঙ্গে একেবারে প্রেসকে ডেকে, মানে প্রেস উইংকে ডেকে একটা বিবৃতি দিতে বলেছে। তারপরেতে বলেন যে থাক, এই বিবৃতি দেওয়ার দরকার নেই, পরে যা করার করা যাবে। তবে প্রেসকে একটা বিবৃতিতে উনি বলেছেন, কি বলেছেন সে প্রসঙ্গে আমি আসছি। এই যে মানে ডিফেন্স প্যাক্টটা হয়েছিল, এই ডিফেন্স প্যাক্টের মধ্যে 2-4টে জিনিস আমি জানতে পেরেছি, যেটা আমাদের ইন্টেলিজেন্স মারফত আমরা খবরটা পেয়েছি। যেমন পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যে ডিফেন্স প্যাক্ট হয়েছিল, সেই ডিফেন্স প্যাক্টে পাকিস্তান যেটা ঠিক করেছিল, বাংলাদেশের 8টা এয়ারবেস, 4টি সমুদ্র বন্দর এবং 12টি ভারত বাংলাদেশ সীমান্ত, মায়ানমার সীমান্ত ব্যবহার করবে। আসলে যে মায়ানমারটা তো একটা কথার কথা, আসলে হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত 12টা ব্যবহার করবে। উল্টো দিকে বাংলাদেশ পাকিস্তানের 6টি এয়ারবেস আর 4টি সমুদ্র বন্দর ব্যবহার করবে। এবং ওখানে একটা পয়েন্ট লেখা আছে যে একে অপরের প্রতি সহমর্মিতা এবং সমঝোতার ভিত্তিতে চলবে, এবং প্রতিরক্ষা বিষয়েও একে অপরের প্রতি আক্রমণ নিজের ওপর আক্রমণ হিসেবে দেখা হবে। সেই ডিফেন্স প্যাক্ট যেটা ছিল 31 তারিখে সই হওয়ার কথা ছিল, সেটা আপাতত জলে চলে গেল। এবার আমি কিছুদিন ধরে আপনাদের বলে যাচ্ছিলাম যে শুরু থেকেই নির্বাচন হবে না, আর নির্বাচন করতে উনি ইচ্ছুকও নন। সেটা কারণটা আমি কালকেই বলেছি
যে নির্বাচনের কি কি ধাপ থাকে, কি কি নিয়ম থাকে, সেগুলো উনি করেননি। আর জামাতের সঙ্গে যে বিএনপির যে একটা ঝামেলা লাগবে এবং ইউনূস যে মধ্যিখানে স্যান্ডউইচ হবে, সেটা আগাম আমিও বলে দিয়েছিলাম। কাল যেটা ঘটনা ঘটেছে সেটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা, যেটা আপনাদের কাছে সম্পূর্ণ চেপে যাওয়া হয়েছে। আপনাদের তো কোনো কিছু জানতে দেওয়া হচ্ছে না, এটি হচ্ছে মুশকিল, যে আপনারা জানবেন কি করে। দেশবাসীকে একেবারে অন্ধকারে রেখে দেওয়া হচ্ছে, কিন্তু অন্ধকারে ডাকলে কি হবে? আমার মুখ তো বন্ধ করতে পারবে না, যতক্ষণ আমার মুখ খোলা আছে আমি তো বলে যাব। এখন গত রাতে 3 সদস্যের জামাতের একটি প্রতিনিধি দল যমুনাতে গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেন। দেখা করে তারা বলেন যে একটি দলের ওপরে কাজ করছে, কোন নির্দিষ্ট দলের ওপরে যদি সরকার কাজ করে, বিএনপির নাম না নিয়ে কোন নির্দিষ্ট দলের ওপরে যদি সিদ্ধান্ত নিয়ে তারা কাজ করে, তাহলে আমরা এই নির্বাচন হতে দেব না। মানে নির্বাচন হতেই দেবে না। এই যে আপনার নির্বাচনের কলা ঝুলিয়ে এই সমস্ত কিছু হচ্ছে না, জামাত পরিষ্কার জানিয়ে এসছে নির্বাচন হতে দেব না, থাকবো না, করব না, এই সমস্ত না, হতে দেব না, পরিষ্কার একটা রেড লাইন টেনে দিয়ে এসছে। তাদের অভিযোগ 30 জন ডিস্ট্রিক্ট কমিশনার বিএনপির হয়ে কাজ করছে, তাদের কোনো কথা শোনা হচ্ছে না। এবং জামাত ইদানিংকালে যতগুলো অনুরোধ সরকারের কাছে রেখেছিল, সবকটা অনুরোধ ফাইল চাপা পড়েই রয়েছে, তার একটাও কোনো কাজ দেয়নি। এটা হয়েছে 6টা সময়, আপনাদের এই বাংলাদেশ সময় 6টার সময় এই মিটিংটা হয়েছে। জামাতের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে নির্বাচনে জামাত জিতবে না, সেই নির্বাচন জামাত অংশগ্রহণও করবে না এবং নির্বাচন হতেও দেবে না। সেখানে আর যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, তৌহিদ হোসেন এবং খলিলুর রহমান। তারা একসঙ্গে চুপ করে বসে থাকেন জামাতের ওই 3 জনের দিকে চেয়ে। তারা কোনো রকম কথাবার্তা বলতে পারেনি, কারণ তাদের কথা বলার কোনো সুযোগই ছিল না। তাদের এমনই জামাতের প্রতিনিধি দলের এমনই উগ্র মূর্তি ছিল। উগ্র মূর্তি মানে যে কোনো সময় তারা একটা মব তৈরি করে যমুনাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। 32 নম্বর যেমন ভাঙা হয়েছিল, যমুনাও ওরকম ভাঙা হতে পারে। এবং ইউনূস পুরো পানি পানি হয়ে গিয়েছে তখন। পানি পানি রে, পানি পানি রে, আমাদের একটা গান আছে না, ইউনূস তখন পানি পানি হয়ে গিয়েছে। এরপর তৌহিদ হোসেন তিনি প্রেস উইংকে ডাকেন এবং একটা বিবৃতি দিয়ে দেন, বিশেষ কোনো রাজনৈতিক দলের হয়ে সরকার কাজ করছে না। এই বিবৃতিটা উনি প্রেস উইংকে দিয়ে দেন, মানে দেখান যে মানে আমাদের এই সরকার যে অভিযোগ উঠছে কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে না। এটা হচ্ছে তাদের বক্তব্য, সরকারের বক্তব্য। এখন এনসিপি তো অস্তিত্বহীন হয়ে পড়লো। এনসিপির এই যে চ্যাংড়া প্যাংড়া গুলো, আমি বলেছিলাম না, এগুলো 2 পয়সার দাম নেই। আমাদের দেশে এসে এখানে একটা নৌকরশাহীর চাকরি পাবে না, ঝাড়ুদারের চাকরি পাবে না। তারা দল গঠন করেছে, তারা সরকার চালাবে, কে প্রধানমন্ত্রী হবে তারও লিস্ট তৈরি হয়ে গিয়েছিল। কি হুঙ্কার, আমাদের কথাই শেষ কথা, আমাদের কথাতেই সরকার চলবে। সার্জিস আহমেদ সেই কথা মনে আছে?
এখন তারা এখন দেখেছে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, তারা এখন মানে ভোট তাদের নেই, তারা জামাতের সঙ্গে গিয়ে পুরোপুরি হাত মিলিয়ে দিয়েছে, আর ইউনূস গোল্লা গোল্লা খেলছে। এত স্বাদের একটা দল তৈরি করেছিল ইউনূস, নিজে প্রেসিডেন্ট হবে এবং কাউকে একটা প্রধানমন্ত্রী করে দেবে, একটা পুতুল সরকার তৈরি করে তিনি আজীবন ওখানে ভোগ করে যাবেন। মাফ করবেন। এখন আমাদের প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভাবছেন, এটাও তো আপনারা জিজ্ঞেস করবেন। শেখ হাসিনা তিনি বলেছেন আমরা নির্বাচনমুখী দল এবং নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রার্থী তালিকা আমার প্রস্তুত আছে। এটা গতকালকে যার সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে পরিষ্কার জানিয়েছেন। তার সঙ্গে রীতিমতো যোগাযোগ আছে শেখ হাসিনার, প্রায় দিনে একবার তো প্রায় কথা হয়ই, কোনো একদিন যদি বাদ যায় তার পরের দিন কথা হয়। তো তিনি আমাকে বলেছেন যে শেখ হাসিনা বলেছেন নির্বাচনমুখী তার দল নির্বাচনে অংশগ্রহণ করবেই এবং 300 আসনেই প্রার্থী দেবে এবং সেটা হবে একদম নতুন মুখ। আমি ওই 264 জনের একটা লিস্ট বলেছিলাম না, ওই 264 জনের লিস্ট বাতিল হয়ে গেছে। মানে পুরনো যত মুখ রয়েছে, হ্যাঁ সব মুখ বাদ যাবে না, যারা সততার সঙ্গে দলটা করেছে তারা নিশ্চয়ই থাকবেন, কিন্তু যারা কেবল পয়সা গুছিয়েছেন এবং ওনাকে ঘিরে রেখে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছিলেন শেখ হাসিনার কাছে, এখন সেই সিন্ডিকেটের মুখগুলো পরিচিত হয়ে গেছে। এই যে 18টা মাস যে গেল না, শেখ হাসিনা গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে গেলেন। এবার আমি বলেছিলাম না আপনারা এক নতুন শেখ হাসিনাকে দেখবেন, সেই নতুন শেখ হাসিনাকে খুব শীঘ্রই দেখতে পাবেন। এবার আমার প্রথম কথাতে ফিরে আসি, যে আমি যে বলেছি যে এই যে আপনাদের শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যে কথাটা আমি বলেছিলাম, এখন ভারত সেখানে একটা কথা বলেছে, এটা শেষ সুযোগ, কূটনৈতিক শেষ চাল দেওয়া হচ্ছে। এই চাল যদি ব্যর্থ হয়, আন্তর্জাতিক মহলকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারে ভারত কঠিন সিদ্ধান্ত নেবে। কারণ এর আগের দিন প্রেস কনফারেন্সে রণধীর জয়সওয়াল কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যারা এটা করেছে তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে, ভারত ছাড়বে না। অর্থাৎ ভারত শেখ হাসিনাকে তো ফেরাবেই, আমি যেটা বলেছিলাম 2 ব্যাটালিয়ন কমান্ডো দিয়ে ফেরাবে, কি করবে না করবে এগুলো আমি আগামীকাল বলবো। সবই যদি একসঙ্গে বলে দিই আপনারাই বা আমার ভিডিও দেখবেন কেন, তাই না? আপনি আমাদের এখানে হিন্দিতে আছে একটা কথা আছে, তু চালে পাতায় পাতে আম চালে ডালে ডালে। তো আমরা বাংলায় বলি তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি। আপনারাও খুব বুদ্ধিমান মানুষ এবং আমি বোকাশোকা হলো, আমি কিছুটা বুঝি, তো ওটা আমি কালকে বলবো। কালকের জন্য ধৈর্য ধরে থাকুন যে শেখ হাসিনাকে 2 ব্যাটালিয়ন দিয়ে কিভাবে ফেরানো হবে। দর্শক, জুলাই যোদ্ধাদের মধ্যে যে খেলা জমে উঠেছে তা সম্ভবত চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে এবং এই যে জুলাই যোদ্ধাদের নেতৃত্বে গড়ে ওঠা কিংস পার্টি এনসিপির যে অস্তিত্ব থাকবে না সে কথা তো অসংখ্যবার আপনাদের সামনে বলেছি এবং সেটি বাস্তবে প্রমাণিত হতে যাচ্ছে, বাস্তবে রূপ পেতে যাচ্ছে। জুলাই যোদ্ধাদের তাত্ত্বিক গুরু হিসেবে আমরা যাকে চিনি বা জানি, উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মাহফুজ আলম এবার মুখ খুলেছেন। তিনি খোলামেলাভাবে অনেক কথা তুলে ধরেছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, তার মধ্য দিয়ে তিনি এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়েছেন, নতুন আরও বেশ কিছু বিষয়ে ইঙ্গিত দিয়েছেন এবং এই মাহফুজ আলম
তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অনেক পছন্দের ব্যক্তি, প্রধান উপদেষ্টা মাহফুজ আলমকে সারা বিশ্বের সামনে মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরেছিলেন, পরিচয় করে দিয়েছেন। আবার এইসব মাস্টার মাইন্ডদের পেছনের শক্তি হিসেবে কে কাজ করেছেন, ডক্টর ইউনূস সাহেবের কতটা সহযোগিতা ছিল, সেগুলো আমরা আপনাদের সামনে প্রমাণ হিসেবে উপস্থিত করেছি। 2-2-4 মিলিয়ে আমরা সমীকরণ মেলানোর চেষ্টা করেছি। কিন্তু আরো একটি প্রশ্ন আছে, এখনো পর্যন্ত একটা বিশেষ শক্তি এই জুলাই যোদ্ধারা যে নানান ধারায় বিভক্ত হয়ে পড়েছে, কোন অংশকে মদদ দিয়ে যাচ্ছে, কোন অংশকে যে মদদ দিয়ে যাওয়া হচ্ছে আর কোন অংশ যে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, তা আমাদের কাছে স্পষ্ট। যারা এখনো পর্যন্ত সামনের সারিতে আছেন, মোটামুটি আমাদের বুঝতে কষ্ট হয় না তারা কারা। নিশ্চয়ই সেই খেলা আরো কিছু দূর যেতে পারে, তবে চূড়ান্ত পরিণতি আমরা জেনে গেছি। যাই হোক, মাহফুজ আলম তার ফেসবুক পেজে যে স্ট্যাটাসটি দিয়েছেন তা একটু আপনাদেরকে পড়ে শোনায়। তিনি বলছেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এই দুটি সংগঠন আমরা জুলাইয়ের সহযোদ্ধারা থাকায় গত 1.5 বছর আমি চাহিদা মাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। আমার অবস্থান স্পষ্ট, নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকনসিলিয়েশন, দায় দরদের সমাজ সহ অনেক কথাই আমি বলেছি, যেগুলো আমরা জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু তারা এগুলো ধারণ করতেন? প্রশ্ন করছেন তিনি। এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি, কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি। মাহফুজ আলম যেভাবেই বলুন না কেন, যে পরামর্শ দেন না কেন, এনসিপি যে জুলাইয়ের যে স্পিরিট ছিল, সাধারণ মানুষের সামনে 5 আগস্টের আগে তারা যেই কথাবার্তাগুলো আমাদের সামনে বলেছিল, 71কে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করছে, রক্ত দিচ্ছে, এই সব দিয়ে তো মানুষকে হিপনোটাইজ করা হয়েছিল, সে কথাও তো অসংখ্যবার বলেছি। সেই কথাই এখন মাহফুজ আলমদের মুখ থেকে বের হচ্ছে। অর্থাৎ গণঅভ্যুত্থানটি ছিল সাধারণ মানুষের সঙ্গে স্রেফ প্রতারণা, এ কথা আমি অসংখ্যবার বলেছি। এখন আমরা বললে তো শত্রু হয়ে যায়, আমরা বললে ফ্যাসিবাদের দোসর হয়ে যায়। এখন তো মাহফুজ আলম ভাই সেই কথা তুলে ধরছেন। মাহফুজ আলম বলছেন, বিদ্যমান বাস্তবতায় আমরা জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না, মানে তার যে সম্মান স্নেহ রয়েছে, কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামাত এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটি সত্য নয়, কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামাত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। এবং শেষ পর্যায়ে এসে বলছেন, ইতিহাসের এই চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধের মধ্যে রয়েছে। এই পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ বা জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি, বরং আমি গত 1.5 বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব। রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়, ইফ ইউ কেয়ার টু জয়েন মি, ইউ আর মোস্ট ওয়েলকাম। তার মানে কি? এবং তিনি সবশেষে বলছেন, নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব, বিকল্প মধ্যপন্থী তরুণ বা জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন। আমরা ধরে নিচ্ছি যে আরো একটি বিকল্প শক্তি আসছে, আরো একটি নতুন রাজনৈতিক দল আসছে। আমি সে বিষয়ে একটু কথা বলছি। এর আগে এনসিপি গঠনের সময় আমরা জানি যে মাহফুজ আলম দলের গুরুত্বপূর্ণ পদ দুটির একটি চাইছিলেন, সাধারণ সম্পাদকের পদ। তার হয়ে তার অনুসারীরা, এই যে সোকল্ড বিপ্লবীরা রয়েছেন, এখন যারা নেতৃত্ব রয়েছেন, তাদের সাথে দেন দাবা করেছিল, লবিং গ্রুপিং করেছিল, কিন্তু তিনি পাননি। আবার এনসিপির নেতারা যে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে, ভুল পথে অগ্রসর হচ্ছে, মাহফুজ আলম সেগুলো অকপটে তুলে ধরেছিলেন। কখনো কখনো হয়তো তাকে ফেসবুক স্ট্যাটাস তুলেও নিতে হয়েছে হুমকি মুখে বা যে কোনো আপত্তির মুখে। এবং একথাও সত্য, মাহফুজ আলম কখনো জামাতের নীতিতে বিশ্বাসী হননি। তিনি আকারে ইঙ্গিতে জামাতের যে আদর্শ
সেইগুলোকে ডিনাই করেছেন এবং মানুষের সামনে মোটামুটি পরোক্ষভাবে তুলে ধরার চেষ্টা করেছেন যে কারা বাংলাদেশকে নিয়ে খেলতে চাইছে। যদিও মাহফুজ আলমের যে রাজনৈতিক আদর্শ সেটিও বিতর্কের ঊর্ধ্বে নয় নিশ্চয়ই, এবং তাকে নিয়েও তো অনেক ধরনের বিতর্ক রয়েছে। যে বিষয়ে বলছিলাম যে রাজনৈতিক দল বিষয়ে যে ইঙ্গিত তিনি দিচ্ছেন, তাহলে কি আমরা ধরে নেব যে আরো একটা নতুন রাজনৈতিক দল আসছে জুলাই যোদ্ধাদের নেতৃত্বে, এবং নির্বাচনকে সামনে রেখেই তো বনিবনা হয়নি বা নানান ধরনের মতবিরোধ গড়ে উঠেছে এনসিপির মধ্যে, এবং নানান ধরনের ব্যক্তি পর্যায়ে মানে নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিরা তারা দল ত্যাগ করছেন, পদত্যাগ করছেন। সেই জায়গা থেকে জুলাই স্পিরিটকে ধারণ করার জন্য নতুন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচন যদি সত্যি সত্যি হয় 12 ফেব্রুয়ারি, এখন নতুন করে এই রাজনৈতিক দল আসলে কি তিনি নিয়ে আসবেন? নিয়ে এসে লাভ কি? এখন তার নিবন্ধন পাওয়া যাবে না, সেই সময়ও নেই, সেই পরিবেশও নেই যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। নাকি মাহফুজ আলম বিশেষ কোনো ইঙ্গিত পেয়েছেন যে নির্বাচন আসলে 12 ফেব্রুয়ারি তো হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে, তার জন্য তিনি নিজেকে গোছানোর যতটুকু গুছিয়ে নিতে পারেন এবং রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটাতে পারেন, নিবন্ধন নিতে পারেন, এবং নির্বাচন পেছালে সেই নির্বাচনে তার নতুন রাজনৈতিক দলটি যদি গঠিত হয় তাহলে অংশ নিতে পারবে। দেখুন, আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বা ক্ষুদ্র জ্ঞানে আমি এখন এটুকু বলতে পারি, এই নির্বাচন নিয়ে এখন অনেক ধরনের সংশয় রয়েছে। মাহফুজ আলমরা ভিতর থেকে হয়তো অনেক কিছু জানতে পারছেন। সেই জায়গা থেকে তার এই উদ্যোগ যদি হয়ে থাকে হয়তোবা তাদের জন্য ভুল কিছু নয়, তবে এনসিপি শেষ, এটি স্পষ্ট করে উচ্চারণ আমরা করতেই পারি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।